প্রথমত হচ্ছে কি গ্র্যাভিটেশন, কোনটা হাফ দিয়েছি? আরে যা নাম্বার দিয়েছি অনেক নাম্বার দিয়েছি, কি পড়তে হয়? প্রথমে নিউটনের সূত্র, প্রথমে নিউটনের সূত্র, মহাকর্ষ সূত্র। কি ছিল সূত্রটা? F = G m1 m2 বাই r স্কোয়ার। তারপরে গ্র্যাভিটেশন জি পড়তে হয়, মহাকর্ষ কি বলে অভিকর্ষজ ত্বরণ। সংজ্ঞা ছিল অভিকর্ষ ত্বরণ কাকে বলে? কেউ লিখতে পারে না, কেউ লিখতে পারে না। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে যে ত্বরণ সৃষ্টি হয়, পৃথিবীর আকর্ষণের জন্য যে ত্বরণ সৃষ্টি হয়, পৃথিবীর আকর্ষণ বলের জন্য যে ত্বরণ সৃষ্টি হয়, এইটা তো অ্যান্সার। কেউ লেখে নাই। ত্বরণ কথাটাই তো ত্বরণ, কথাটাই তো ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ কি এটা কোশ্চেন ছিল। তাহলে পৃথিবীর আকর্ষণের জন্য অবাধে পতনশীল কোনো বস্তুতে যে ত্বরণ সৃষ্টি হয় সেটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। বা একক ভরের বস্তুর উপর অভিকর্ষ দ্বারা প্রযুক্ত বল, G = হয় F/m। একক ভরের বস্তুর উপর অভিকর্ষের জন্য প্রযুক্ত বল, ফিল্ড ইন্টেন্সিটি বলা হয়। তো এই তো ব্যাপার। আবার আছে এটা কি এর মধ্যে, যাই হোক। আচ্ছা, জি এর সাথে ছোট জি আর বড় জি এর একটা রিলেশন বলেছিলাম, G = Gm/r²। কীভাবে আসে না, mg = Gmm/r², কেটে যায়, কেটে যাওয়ার পর G = Gm/r², এটা পড়ে থাকে। তারপর কী করতে হয়, এই জিটা কীভাবে ভ্যারি করবে হাইটের সাথে, ডেপথের সাথে, আর পৃথিবীর ঘূর্ণনের জন্য কীভাবে ভ্যারি করবে। হ্যাঁ হ্যাঁ, = G 2h/r। এটা অ্যাপ্রক্সিমেশন, এটা অ্যাপ্রক্সিমেশন যদি না হয় 1 - h/r তার টু দি পাওয়ার -2, 1 + h/r টু দি পাওয়ার -2, এটা হবে। ঠিক আছে, এটা হয়। -2 হয় কারণ r² + h স্কোয়ার পড়ে থাকে, বুঝতে পারছিস না? এটা কি হয়, G'/G সমান কি করতে হয়, G' মানে হচ্ছে r + h স্কোয়ার, আর G' মানে r², এটা হয়। এটা হচ্ছে ঠিকঠাক ভ্যালু, আর এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। আর হাইটের জন্য এটা কিসের জন্য, হাইটের জন্য ডেপথ। হ্যাঁ, G'/G = কি হয়, r/r + h, তাই হয়? কি হয় সেটা তো আমি জানতে চাইছি, আমি কেউ জানবো? 1 - h/r, এটা হচ্ছে বক্তব্য। এটা হয় কি, r - h/r হয়, দিয়ে r কেটে যায়, 1 - h/r হয়। আর ঘূর্ণনের জন্য, পৃথিবীর ঘূর্ণনের জন্য G' = G (1 - ω² r cos²θ, এটা হয়, তাই না? এটা হয়। এই তো বক্তব্য ছিল জি এর। বেশ, আর কি কি পড়তে হয়? কেপলারের সূত্র, কেপলারের 3টে সূত্র ছিল, কেপলারের সূত্র ছিল 3টে, সেই 3টে সূত্র পড়তে হয়। আচ্ছা হ্যাঁ, আর আর্টিফিশিয়াল স্যাটেলাইট মানে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট বাংলা কি রে? আর্টিফিশিয়াল স্যাটেলাইট কৃত্রিম উপগ্রহ, কৃত্রিম উপগ্রহ, এই কটা জিনিস পড়তে হয়। কেপলারের সূত্র মানে 3টে সূত্র বুঝতে পেরেছিস? তার মধ্যে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে T² ভ্যারিসেস r³ এর প্রুফ, T² ভ্যারিসেস r³ এর প্রুফটা। কৃত্রিম উপগ্রহ পড়তে হয়। কৃত্রিম উপগ্রহে কি পড়তে হয়? বেগ, বেগ, পর্যায়কাল, কৃত্রিম উপগ্রহের শক্তি কি আছে না আছে সেইটা। আর একটা জিনিস পড়তে হয়, সেটা হচ্ছে এসকেপ ভেলোসিটি, মানে মুক্তিবেগ, মুক্তিবেগ, তার রাশিমালা, এইসব। আর কিছু পড়তে হয়, আর কিছু পড়তে হয়। আর অভিকর্ষ ত্বরণ, বলছি, অভিকর্ষ বিভব, অভিকর্ষ ক্ষেত্র, ঠিক আছে, তার ভ্যালু না ভ্যালু, এই সমস্ত জিনিস পড়তে হয়, বুঝেছিস? তো এই হচ্ছে ব্যাপার, টোটাল জিনিস পড়তে হয়। যাই হোক, এইবার এর উপর বেস করে আমাদের কিছু কোশ্চেন অ্যান্সার করতে দেওয়া ছিল। একটা কোশ্চেন অ্যান্সার ঠিক করে লেখ, বা একটা কোশ্চেন অ্যান্সার ঠিকভাবে কর, পারিস না, ভুল ভাল যা খুশি তাই করেছিস। প্রথম কোশ্চেনটা কি বলেছে? পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের সাথে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। খাতা বের কর, খাতা পেন বের কর, খাতা পেন। বলছে পৃথিবীর দূরত্বের সাথে জি এর যে অভিকর্ষ ত্বরণের যে পরিবর্তন কিভাবে হয়। এইদিকে লিখবো জি, সিম্পল ব্যাপার। এইদিকে লিখবো আর, এইটা হবে জি, এইটা হবে আর, এই তো সিম্পল। কেন্দ্র থেকে 0, কেন্দ্রতে 0, তারপর যত বাড়তে বাড়তে হবে লিনিয়ারলি বাড়বে, ঠিক আছে? এটা হয় কি, জি ভ্যারিসেস আর। তারপরে একটা জায়গায় গিয়ে ম্যাক্সিমাম হয় কোথায়?
যখন পৃথিবীর পৃষ্ঠে পৌঁছে যাস এরপরে কি, এরপরে ইনভার্সলি ভ্যারি করে, ভ্যারিজেস 1/r²। এই তো হয় পৃথিবীর কেন্দ্র থেকে যখন যাবি, ঠিক আছে, তখন জিটা ভ্যারি করবে আর এর সাথে। যখন কেন্দ্র থেকে দূরে চলে যাবি তখন জিটা ভ্যারি করবে 1/r² এর সাথে। কেন্দ্র থেকে দূরে নয়, মানে পৃথিবীর পৃষ্ঠ থেকে এবার যখন উপরে যাবে, এইটা পৃথিবীর কেন্দ্র থেকে যেতে শুরু করেছিস, যত উপরের দিকে যাবি জিটা ভ্যারি করবে কার সাথে, আর এর সাথে। যখনই পৃষ্ঠ থেকে উপরে যেতে শুরু করবি জিটা ভ্যারি করবে কার সাথে, 1/r² এর সাথে। বুঝতে পেরেছিস কেন? মনে পড়ছে না এটা কি হয়? জি এর ভ্যালুটা ভেতরে, জি এর ভ্যালু কি করে বের করি মনে পড়ছে? কেন্দ্রে নয়, কেন্দ্রে 0, তার উপরে জি এর ভ্যালু কি করে বের করছি মনে পড়ছে? জি ইকুয়ালস টু হয়ে যায় উপরে যে, এর ওপরে যে মানে একটা পৃথিবী মানে একটা ভেতরের যে গোলকটা থাকবে সেই গোলকটার জন্য হয়। ধরেন এখান থেকে এই উচ্চতায় নেমেছিস, তাহলে কেন্দ্র থেকে দূরত্বটা হয়ে গেল আর, তাহলে সেই ক্ষেত্রে জি এর ভ্যালু হয়ে যাবে কত? জি ইকুয়ালস টু হয়ে যায় gm/r², gm/r²। এক্ষেত্রে যেহেতু এই ছোটো গোলকটা নিচ্ছি, এর যে ভর হবে m' আর এর যে ব্যাসার্ধ হবে r' তার স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? m' এর ভ্যালু কত? m' এর ভ্যালু হচ্ছে আমার g × 4/3 πr³ × ρ/r², তাহলে হয়ে যাবে কি r, তাহলে g × 4/3 π ρ × r, এগুলো সব কনস্ট্যান্ট। তাহলে জি ভ্যারি করছে কার সাথে? ডাইরেক্ট আর এর সাথে। কোথায়? কেন্দ্র থেকে যখন যাচ্ছিস, কোনো একটা পয়েন্ট ধরে পৃথিবীর পৃষ্ঠ থেকে খাল করে এই পয়েন্টে নেমেছিস, এই কোনো একটা পয়েন্ট নেমেছিস, বা সার্কেলে যে কোনো পয়েন্ট পি পয়েন্টে নেমেছিস, তখন জিটা ভ্যারি করবো কার সাথে? ডাইরেক্ট আর এর সাথে। আর যত পড়ে যাবে জিটা আর সঙ্গে r² এর সঙ্গে ভ্যারি করে। জি ইকুয়ালস টু কী হয়? জি ইকুয়ালস টু gm/ কেন্দ্র থেকে দূরত্ব, ধরুন এই কেন্দ্র থেকে এইখানে দূরত্ব হচ্ছে ছোটো হাতের r, তাহলে gm/r² হয়ে যাবে। আবার কি আছে? এটুকুই হবে। তাহলে এখানে ভ্যারি করছে জি ভ্যারিজেস r² এর সাথে, আর এখানে ভ্যারি করছে জি ভ্যারিজেস, কেন্দ্রের থেকে ভ্যারি করছে জি ভ্যারিজেস আর এর সাথে। এই তো জি ভ্যারিজেস আর মানে এটা একটা সরলরেখাকে রিপ্রেজেন্ট করে, সরলরেখা দেখিয়েছি। আর জি ভ্যারিজেস 1/r² একটা হাইপারবোলিক একটা লেম্প হবে, ইয়ে তো নয়, প্রপার হাইপারবোলা নয়। জি ভ্যারিজেস 1/r যদি হতো তাহলে সেটা একটা হাইপারবোলা হতো, মানে যেটাকে আমরা বলি কি, বাংলায় কি বলেছে না, পিভির গ্রাফ করলে এতদিন ধরে সমপরাবৃত্ত টাইপের হতো, কিন্তু এটা স্কোয়ারের সাথে ভ্যারি করছে, মানে ঠিক আছে। তো এইটা হচ্ছে কোশ্চেন। এবার করেছে কি, ওরা কি করেছে বাচ্চাগুলো, একবার আরটা এদিকে দেখিয়েছে, কেউ জিটা এদিকে দেখি, জানেই না কেউ, আবার জি আর কোনো কিছু মেনশনই করে নাই, এরকম ডাইরেক্ট বলছে এরকম হবে। কি জানি, তুই বোধহয় করেছিস, বাকি খাতাগুলো দেখ, অজ্ঞান হয়ে যাবে পড়ে। এইটা কি জানেই না। এখানে দেখাচ্ছে যে এটা যে স্মল আর, সেটা জানেই না অনেকে। এখানে দেখাচ্ছে কি আর, এটাও আর, এদিকটাও আর, এদিকটাও জি, মানে কোনো আইডিয়াই নাই কি আঁকছি কি না আঁকছি, কোনো আইডিয়া নাই, আগলি হলো তাই ভাবছি এটা জি, এদিকটা আর, সিম্পল, গল্প শেষ। আমার আছেটা কি বেশ হয় না, নয় এটাও হয় না, তুই ভাব সব হয়ে গেছে নাকি, একটা নর্মাল অ্যান্সার দিতে পারছিস না। দুয়েরটা হয়েছে, বেশ দুয়েরটা ছেড়ে দিলাম, তিনেরটা হয় না। রুট স্কোয়ার পরীক্ষা ডাইরেক্ট প্রমাণ আছে, রুট স্কোয়ার প্রমাণ হয় না। টি ইকুয়ালস টু কি হয়? টি ইকুয়ালস টু 2πr/v, কৃত্রিম উপগ্রহ, এটা পৃথিবী, এখানে একটা কৃত্রিম উপগ্রহ উঠছে, ঠিক আছে, পৃথিবীকে কক্ষপথে চারিদিকে ঘুরছে, ঠিক আছে। কৃত্রিম উপগ্রহের যে কেন্দ্র থেকে দূরত্ব সেটা হচ্ছে r, হয়েছে, তাহলে 2πr/v হলো। বেশ, এখন কৃত্রিম উপগ্রহের ভর যদি m হয়, পৃথিবীর ভর হচ্ছে m, তাহলে ঘূর্ণনের জন্য যে অভিকেন্দ্র বল সেটা কে দেবে? সেটা হচ্ছে আমার যে মহাকর্ষ বল, সেই জন্য দেয়। তাহলে আমার কী হবে? mv²/r ইকুয়ালস টু gm/r², এইটা হবে, এটা হবে না? তাহলে আমার কি লিখবো? এটা কোনো ব্যাপারই না, এটা কি লিখবে? এখানে উপরে কি লিখবো বলতো? উপরে কি লিখবো বল? এর উপরে কি লিখবো? হ্যাঁ, এইখানে কি লিখবো আমি? এটা কি লিখলাম? এটা আমি বুঝতে পারিস আদৌ? লিখি কথাগুলো লিখে দিই, বলে দিই, বুঝতে পারিস না নাকি? কি এটা কি লিখেছি আমি? ঘূর্ণনের জন্য কৃত্রিম উপগ্রহের ঘূর্ণনের জন্য অভিকেন্দ্র বল পৃথিবী ও উপগ্রহের মধ্যের মহাকর্ষ বল যোগান দেয়।
মানে পৃথিবী আর উপগ্রহের মধ্যে যে মহাকর্ষ বল আছে সেটাই ঘূর্ণনের জন্য অভিকেন্দ্র বল জোগাড় দেয়। এইটা আগে লিখতে হতো, এটাকে পরে লিখতে হলে সেন্টেন্সটা ভালো হতো। ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল, কৃত্রিম উপগ্রহের ঘূর্ণনের জন্য অভিকেন্দ্র বল পৃথিবী উপগ্রহের মধ্যে মহাকর্ষ বল যোগান দেয়। তাহলে mv স্কোয়ার বাই আর ইকুয়ালস টু gmm বাই আর স্কোয়ার। তাহলে এখানে একটা আর, এখানে একটা আর কেটে গেল, এই কেন্দ্র থেকে যে দূরত্ব সেটা হচ্ছে আর, বেশ আর আর কেটে গেল। তাহলে ভি ইকুয়ালস টু পড়ে থাকলে এম এম কেটে গেল, ভি ইকুয়ালস টু পড়ে থাকে রুট ওভার অফ gm বাই আর। ঠিক আছে, এমটা এখানে, এমটা কি পৃথিবীর, এমটা কি বড় এমটা কি পৃথিবীর ভর। তাহলে বড় এমটা যদি হয় পৃথিবীর, দেখ কৃত্রিম উপগ্রহ পৃথিবীর কাছে, খুব কাছে ঘুরছে এটা দিয়েছে, তাই তো। তাহলে এইখানে যদি খুব কাছে ঘুরে তাহলে এই আটটা পৃথিবীর রেডিয়াসের সমান হয়ে, আটটা খুব মানে আটটা, এই আটটা পৃথিবীর রেডিয়াসের সমান হয়ে যাবে। তার মানে এই আটটাকে আমি কি লিখতে পারি, বড় হাতের আর লিখতে পারি। বড় হাতের আটটাকে পৃথিবীর যে রেডিয়াস সেইটা, এখানে আমি দেখিয়েছি অনেক উপরে, আর বলছি খুব কাছে। বিষয়টা খুব কাছে যদি হয় তাহলে জিএমটা এই ছোটো আটটা কি হয়ে যাবে, বড় আর হয়ে যাবে। আর ইকুয়ালস হচ্ছে আর প্লাস এইচ, পৃথিবীর খুব কাছে, খুব কাছে, তাহলে আর, হ্যাঁ প্রায় প্রায় এইচের সাথে, আর প্রায় প্রায় আর এর সাথে সমান, তাই তো। তাহলে এম, এবার আর কিচ্ছু না, এই হয়ে গেল, এই হচ্ছে মেন কাজ। তো কৃত্রিম উপগ্রহের বেগ বের কর, কৃত্রিম উপগ্রহের টাইম পিরিয়ড বের কর, যা কর এই মেন, এই হচ্ছে এইটা কাজ। এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার কথাটা লেখা কাজ, এইটাই লিখতে পারছিস না। এইটা লিখলে বাদ বাকি তোকে যা প্রমাণ হয়ে যাবে। তোকে টি স্কোয়ার ভ্যারিয়েন্স আর কিউব দেখ, প্রমাণ হয়ে যাবে। তোকে প্রমাণ দেখ যে আমার কি বলে, কি একটা ছিল যে আর টু দি পাওয়ার এন, পৃথিবীর অবকাশ বলটা বলছে আর টু দি পাওয়ার এন এর সাথে ভ্যারি করো, 1 বাই আর টু দি পাওয়ার এন এর সাথে ভ্যারি করো। তাহলে টি এর সাথে কিভাবে আরটা ভ্যারি করবে, সেম টু সেম, শুধু এখানে আর স্কোয়ার জায়গায় আর টু দি পাওয়ার এন লিখবে, বাদ বাকি সব এখানে যা করছে সেম। সেইটা আর বুঝতে পারছিস না। তাহলে পৃথিবীর খুব কাছে হলে এইখানে টি পাই, 2 পাই আটটা জায়গায় কি লিখবো, 2 পাই বড় হাতের আর বাই ভি, ভি এর জায়গায় এখন ওইদিকে বসা রুট ওভার অফ জিএম বাই আর বসা। তাহলে কি হয়ে যাবে, 2 পাই, এটা কি হয়ে যাবে আর কিউব রুট ওভার অফ, এটা চলে গেল উপরে, আটটাকে ভেতরে কিউব করে দেয় আর কিউব বাই জিএম। এমটা কি পৃথিবীর ভর, এখানে এমটা কি পৃথিবীর ভর, পৃথিবীর ভর। বেশ, তাহলে আমার এম ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, 4/3 পাই আর কিউব ইন্টু রো লিখতে পারি না। ভর সমান কি আয়তন ইন্টু ঘনত্ব, আবার কি আছে। তাহলে এটা আর কিউব, এটা আর কিউব কেটে গেল, পড়ে থাকবে শুধু রো। বুঝতে পারছিস না, পাচ্ছিস না। 2 পাই আর কিউব যেরকম আছে থাক, এম এর জায়গায় লেখ, জি যেমন আছে লেখ, এম এর জায়গায় লেখ 4/3 পাই আর কিউব ইন্টু রো লেখ, আর কিউব কেটে দে। এখানে কনস্ট্যান্ট বাকিগুলো 2 পাই 4 পাই জিভি সব কনস্ট্যান্ট, শুধু রোটা পড়ে আছে। তাহলে রো যখন আমি টি স্কোয়ার করবো, এখানে রুটের মধ্যে থেকে রোটা বেরিয়ে আসে, তাহলে রো টি স্কোয়ার ইকুয়ালস টু কনস্ট্যান্ট। আবার আছে কি প্রমাণটার মধ্যে, এই তো প্রমাণ। মেন প্রমাণের বারবার বলছি দুটো জিনিস, একটা হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু জিএমএম বাই আর স্কোয়ার, ব্যাস গল্প শেষ। এইবার তোকে এখান থেকে এই হাইটটা এইচ, এখান থেকে এই হাইটটা হচ্ছে আমি এইচ ধরছি, এখান থেকে এই হাইটটা কি ধরছি, এইচ ধরছি, আর কিছু না। এখান থেকে এটা এইচ, আর পৃথিবীর কেন্দ্র থেকে এইটা হচ্ছে আর, তাহলে টোটালটা আর। তার মানে ছোটো হাতের আর ইকুয়ালস টু হচ্ছে আর প্লাস এইচ, এইটুকু লেখা। আবার কি আছে কি, টি স্কোয়ার ভ্যারিয়েন্স আর কিউব, এই দেখ এই লাইনটা, এই লাইনটা যখন যদি স্কোয়ার করে দিতাম তাহলে টি স্কোয়ার ভ্যারিয়েন্স আর কিউব হয়ে যেত। এইখানে টি স্কোয়ার ভ্যারিয়েন্স আর কিউব হয়ে যেত, গল্প শেষ। বুঝতে পেরেছিস? তা প্রমাণটা আবার আছে নাকি, মেন বক্তব্য এইটাই যে পৃথিবী ঘূর্ণনের জন্য, কৃত্রিম উপগ্রহের ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় অভিকেন্দ্র বল যোগান দেয়কে পৃথিবী এবং আমার কি বলে উপগ্রহের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল। ব্যাস হয়েছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখ আরেকটা জিনিস দেখ, এইখানে অভিকেন্দ্র বল জিনিসটা কি অনেক হয়তো ভুলে গেছিস। অভিকেন্দ্র বল আবার কি বলছি, ভুলে গেছিস কি অভিকেন্দ্র বল জিনিসটা কি? ঘূর্ণনের জন্য বাইরে থেকে যে বলটা পড়ে না, মানে বাইরে বেরিয়ে যাওয়ার যে বলটা, ওটা অপকেন্দ্র বল, ওটা 56 ফোর্স, ওগুলো আলাদা গল্প। মেন বক্তব্য হচ্ছে যে কোনো জিনিস যখন ঘুরবে কোনো একটা বৃত্তাকার পথে, তখন সেইটাকে ভেতরে কেন্দ্র বরাবর টেনে রাখার জন্য একটা বল চাই। তো আমি যদি এইটা নিয়ে এসে, এইটা ধরেন আমার হাতে আছে, এটা নিয়ে এসে আমি যদি ঘোরাচ্ছি, এরকমভাবে ঘোরানোর চেষ্টা করছি, তাহলে এইটা ঘোরার জন্য কিন্তু আমার হাতে কি টান পড়ছে না, আমার আঙুলে কি টান পড়ছে না, কে টানটা দিচ্ছে, এই। তাহলে আমার বক্তব্য হচ্ছে কেন্দ্র বরাবর একটা বল চাই, নাহলে কিন্তু আমার কি হবে, ঘূর্ণনটা কিন্তু হবে না। সেই কেন্দ্র বরাবর বল কোনটা, এই দিক বরাবর, মহাকর্ষ বলটা এই দিকে কাজ করে। তাহলে এটা হচ্ছে বক্তব্য, বুঝতে পেরেছিস? এবার যদি টি স্কোয়ার ভ্যারিয়েন্স আর কিউব প্রুফ দেয়, যখন অ্যাপ্রক্সিমেশন দরকার হবে না তখন এটা আর হিসাবেই রাখবি, এইটাকে আর বড় হাতের আর লেখার দরকার নেই। বুঝতে পেরেছিস? আর যাবতীয় ডিস্টেন্স যা কিছু মেজার করবি পৃথিবীর কেন্দ্র থেকে মেজার করবি। কেন? পৃথিবীর ভরটাকে, টোটাল ভরটাকে ধরে নেওয়া হবে কোথায় জমা আছে, কেন্দ্রে জমা আছে। এইটা তো একটা পয়েন্ট মাস নয়, কিন্তু পৃথিবীটাকে একটা পয়েন্ট মাস হিসেবে কল্পনা করা হবে যায় পৃথিবীর যাবতীয় ক্যালকুলেশনের জন্য। বুঝেছিস? যাবতীয় ক্যালকুলেশনের জন্য পৃথিবীটাকে একটা পয়েন্ট মাস হিসেবে কনসিডার করা হবে। কোথায় আছে? কেন্দ্রে। সব ভরটা কোথায় জমা আছে? কেন্দ্রে জমা আছে। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে বক্তব্য। তাহলে এটাই টি স্কোয়ার ভ্যারিয়েন্স আর কিউবের প্রুফ।
এটাই আমার টি ভ্যারিসেস আর এর যা প্রুফ ছিল তা ছিল। এইটা দেখ, যদি অ্যাপ্রক্সিমেশন দরকার না হয় তাহলে এটা আর হিসাবেই থাকবে, ভি এর যে প্রুফটা এখানে আছে এটা আর হিসাবেই বসিয়ে দিবি। এই লাইনটা লিখবো না, বুঝতে পেরেছিস? এই লাইনটা লিখবো না, জিএম বাই আর, এখানে কি বসাবো, জিএম বাই ছোট হাতের আর, দিক স্কোয়ার করে দিলে টি স্কোয়ার ভ্যারিসেস, এখানে বড় হাতের আর থাকবে না, ছোট হাতের আর থাকবে, তাহলে টি স্কোয়ার ভ্যারিসেস আর কি প্রুফ হয়ে গেল। এই লাইনটা পরেই প্রুফটা হয়ে যাবে। মেইন বক্তব্য এইটা বুঝতে পেরেছিস? গল্প শেষ। নেক্সট, আর কোনটা পারিস নি? কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণ। এটা কেপলারের তৃতীয় সূত্রের প্রমাণ এখানেই করে দিচ্ছি আমি। কয়েক কোশ্চেন এটা? চারের হয়েছে, হলো। এইবার দেখ, এখানে এটা লিখবো না, অ্যাপ্রক্সিমেশন আমি জানি না, ঠিক আছে? আর কেপলারের তৃতীয় সূত্র শুধু পৃথিবীর জন্য নয়, যে কোনো মহাকর্ষ, যে কোনো মানে কি বলবো, গ্রহ উপগ্রহের জন্য। তাহলে এইখানে লিখবে একটা সূর্যের চারিদিকে একটা পৃথিবী, কোনো একটা গ্রহ ঘুরছে, বা এখানে লিখলে কোনো একটা নক্ষত্রের চারিদিকে, এখানে শুধু পাল্টে যাবে কথাটা, এই নক্ষত্রের চারিদিকে একটি যখন পৃথিবী ঘুরছে বা সূর্যের চারিদিকে পৃথিবী ঘূর্ণনের জন্য এই কথাটা শুধু লিখে দেবে। তাহলে ভিগুণ রুট হবে জিএম বাই, তাহলে জিএম বাই এখানে কি হবে আর, এখানে আর তো ছিল এমনি অলরেডি, তাহলে টি ভ্যারিসেস এইটা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল আর, রুটের মধ্যে বললে আর কিউ হয়ে যাবে। তাহলে এখানে আমি লাস্ট লাইনে কি লিখবো, এখানে আমি কি লিখবো, টি স্কোয়ার ভ্যারিসেস। হ্যাঁ বল কোনটা, হ্যাঁ কি টি স্কোয়ার ভ্যারিসেস আর কি, আবার কি আছে? হয়েছে, কোনটা ধরছিলাম, হয়েছে? আচ্ছা তোর, আচ্ছা এই হচ্ছে ব্যাপার। এটা 4 কোশ্চেন, টি স্কোয়ার ভ্যারিসেস আর কি প্রমাণ করো, একই জিনিস, গল্প শেষ। বেশ, what will happen to the value of acceleration due to gravity if the earth stop rotating and the rotational speed of earth increases? ও বাবা, এটা কোথা থেকে কোশ্চেন দিয়েছে? তোকে ডাইরেক্ট অনেক সময় প্রমাণ করতে দেবে না, ভালো করে বোঝ। তোকে ডাইরেক্ট অনেক সময় এরকম প্রমাণ করতে দেবে না যে, তোকে কখনোই এরকম অনেক সময় প্রমাণ করতে দেবে না যে জি ড্যাশ ইকুয়ালস টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার থিটা, এই প্রমাণটা অনেক সময় দেবে না। এটা কি প্রমাণ? এইটা পৃথিবী আছে, পৃথিবীর কোনো একটা অক্ষাংশ আছে, এইটা অক্ষাংশ হচ্ছে থিটা, এই থিটা পৃথিবী তো ঘুরছে নিজের চারিদিকে, তো ঘূর্ণনের জন্য কী হবে, জি এর ওপর এফেক্ট হয়। কী এফেক্ট হয় না, জিটা চেঞ্জ হয়, জি ইকুয়াল টু জি ড্যাশ মানে সেইটা হয়। এই প্রমাণটা ডাইরেক্ট দেবে না, তার জায়গায় এই ধরনের কোশ্চেন দেবে যে এরকম ঘুরছে, তাহলে পৃথিবী যদি ঘোরানোটা থামিয়ে দেয় কী হয় না হয়, কী হবে, এই ধরনের বক্তব্য। যদি ঘোরানো থামিয়ে দেয়, প্রথম হচ্ছে ঘোরা বন্ধ হয়ে গেলে, পৃথিবীর ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, ঘূর্ণন বন্ধ হয়ে গেলে কি হবে, ওমেগা ইকুয়ালস টু 0, তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু জি, তাহলে ওমেগা ইকুয়ালস টু 0 হয়ে গেলে পৃথিবীর প্রত্যেকটা বিন্দুতে জি এর মান সমান হতে থাকে। বোঝা গেছে? এটা হচ্ছে বক্তব্য, আর কিছু না, ঠিক আছে? ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, সেকেন্ড কি বলেছে, ঘূর্ণন বেগ যদি বৃদ্ধি পায়, যদি ওমেগা ইনক্রিজ করে, তখন কি হবে? হ্যাঁ, জি এর মানটা আরো কমবে, জি ড্যাশের মানটা আরো কমবে, এই তো বক্তব্য। আবার কি আছেটা কি, তাই না? এবার ওমেগার বাড়া কমার ওপর পৃথিবীর এই যে মেরু অঞ্চলে কোনো জির ওপর কোনো নির্ভরশীলতা নেই, ঠিক আছে? তাহলে এখানে ডাইরেক্ট কোশ্চেন যে মেরু অঞ্চলে কি জি নির্ভর, হ্যাঁ মেরু অঞ্চলে কি জি নির্ভর করে না, মেরু অঞ্চলে জি এর মান ধ্রুবক, এটা থাকে। আবার কি আছে? আচ্ছা নেক্সট, আর্টিফিশিয়াল স্যাটেলাইটে কেন আমার ওয়েটলেসনেস হয়? এই কোশ্চেনটার অ্যান্সার সঠিক করে কেউ লিখতে পারে না। আর্টিফিশিয়াল স্যাটেলাইটে কেন হয় এটা লেখার ক্ষমতা নেই। আর্টিফিশিয়াল স্যাটেলাইটে কেন ওয়েটলেসনেস হয় সেটা লেখার ক্ষমতা নেই, অর্ধেক ছেলেপিলে লিখতে পারে না। তুই লিখেছিলি? হ্যাঁ, এর একটা স্যাটেলাইট, এখানে দাঁড়িয়ে আছে একটা লোক, ঠিক আছে? এটা একটা স্যাটেলাইট যে কিনা এই উপগ্রহে ঘুরছে, এখানে দাঁড়িয়ে আছে একটা লোক, ঠিক আছে? দুবার করবো, একবার লোকটির কথা, গতির কথা বিবেচনা করলে, আরেকবার কার গতির কথা বিবেচনা করবো রে? উপগ্রহের গতির কথা বিবেচনা করলে। হ্যাঁ রে, এই তো বক্তব্য, এটাও পারিস নাই? এই লোকটার কি ফোর্স নিচের দিকে কাজ করছে? এম জি ড্যাশ, এম জি নয়, এম জি ড্যাশ। কেন? জি যদি পৃথিবীর পৃষ্ঠে থাকতো তাহলে সেইটা জি হতো, এইখানে এম জি ড্যাশ। কেন? কারণ এই পয়েন্টে অভিকর্ষ ত্বরণের মান কত? জি ড্যাশ, তাহলে ওখানে কাজ করছে এম জি ড্যাশ।
আর এর উপর একটা নর্মাল রিয়াকশন ফোর্স কাজ করছে এন, ঠিক আছে। এইবার যেহেতু ও ঘুরছে, ঘূর্ণনের জন্য তো একটা অভিকেন্দ্র বল দরকার, এই বরাবর একটা বল দরকার, তাহলে কোনটা বড়, এম জি ড্যাশটা বড় না এনটা বড়? এম জি ড্যাশটা বড়, তাহলে এখানে লিখ এম জি ড্যাশ মাইনাস এন ইকুয়ালস টু আমার কাছে কি এম ভি স্কোয়ার বাই আর, হয়েছে? বেশ, এটা পৃথিবী, এটা ধরে এম আর্থ, এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহের ভর হচ্ছে এম জিরো আমি ধরে নিলাম, ঠিক আছে। কৃত্রিম উপগ্রহের কথা বিবেচনা করলে কি হবে না, জি এম ই এম জিরো বাই আমার কাছে আর স্কোয়ার, এই কেন্দ্র থেকেও দূরত্ব হচ্ছে আর, তাহলে এখান থেকে এই দূরত্ব হচ্ছে আর, তাহলে জি এম জিরো এম ই এম জিরো বাই আর স্কোয়ার মহাকর্ষ বল। এটাই ঘূর্ণনের জন্য অভিকেন্দ্র বল যোগান দেয়, যে বক্তব্যে বারবার বলছে, সেটা এম জিরো ভি স্কোয়ার বাই আর, হয়েছে? এই তো হচ্ছে বক্তব্য, বোঝা গেছে? বা এটা এরকম না লিখে, হ্যাঁ বল এদিকটা, এইটার উপর মোট বল কি, এম জি ড্যাশ নিচের দিকে, লোকটার কথা ভাব, এম জি ড্যাশ নিচের দিকে, এন উপরের দিকে, লব্ধি বল কত, এম জি ড্যাশ মাইনাস এন, কোন দিকে, নিচের দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে। সেই জন্যই আমার কি হচ্ছে, ঘূর্ণনের জন্য যে অভিকেন্দ্র বলটা নিচের দিকে কাজ করছে, এটা অভিকেন্দ্র বল এম জি ড্যাশ মাইনাস এন, এটা কষ্ট ঘূর্ণন এম ভি স্কোয়ার বাই আর, বোঝা গেছে? এই বক করিস না, এটা ভি বেগে ঘুরছে এইদিকে, হলো এই গল্পটা হলো এর কি হবে, জিএম ড্যাশ জিএম এম জিরো বাই আর স্কোয়ার ইকুয়ালস টু এম ভি স্কোয়ার, এটাও লিখতে পারিস। এইটা মানি আবার এম জিরো ইন্টু জি ড্যাশ, জি ড্যাশ কোনটা, জিএম বাই আর স্কোয়ারটা জি ড্যাশ হয়ে গেছে, জিএম বাই আর স্কোয়ারটা কি জি ড্যাশ, বুঝতে পেরেছিস? তাহলে জি ড্যাশ ইকুয়ালস টু কি, জি ড্যাশ ইকুয়ালস টু কি ভি স্কোয়ার বাই আর, তাহলে এইখানে ভি স্কোয়ার বাই আর এর জায়গায় জি ড্যাশ বসিয়ে দে, এম জি ড্যাশ, এদিকে হচ্ছে এম জি ড্যাশ মাইনাস এন ইকুয়ালস টু এই ভি স্কোয়ার বাই আর এর জায়গায় কি বসিয়েছিলাম, জি ড্যাশ বসিয়ে দিলাম, এটা 2, এটা 1, কোনটা জি, ছোট জি আর বড় জি এর মধ্যে সম্পর্ক, ছোট জি সমান কি হয়, জিএম বাই আর স্কোয়ার, কোথা থেকে এই সম্পর্কটা আমার, ওটাই বক্তব্য, জি ড্যাশ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর। তাহলে এম জি ড্যাশ কেটে দেয়, এন এর ভ্যালু 0, যখন এন এর ভ্যালু 0 হলো, যখনই আমার কি বলবো নর্মাল রিয়াকশন ফোর্স যেটা, সেটা 0 হয়ে গেল, তখনই সেটা কি নিজেকে লোকটি কি মনে করবে, ভারহীন মনে করবে, তাই না? লোকটি গতি কথা বিবেচনা করলে এখানে একটা কথা লিখে দিতে পারিস, অভিকর্ষজ আকর্ষণ বল এবং কি বলে ওটাকে, নর্মাল রিয়াকশন ফোর্সের বাংলা কি রে, লম্ব প্রতিক্রিয়া বল, এবং কি বল উপগ্রহের তলে লম্ব প্রতিক্রিয়া বল ঘূর্ণনের জন্য অভিকেন্দ্র বল যোগান দেয়, দিয়ে এম জি ড্যাশ মাইনাস এন ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর লিখে দিলে, এটা লিখে দিলি। আর এখানে লিখবি উপগ্রহের গতির কথা বিবেচনা করলে পৃথিবী এবং উপগ্রহের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল ঘূর্ণনের জন্য অভিকেন্দ্র বল যোগান দেয়, দিয়ে এম জিরো ডি জি ড্যাশ ইকুয়ালস টু এইটা, এই লাইনটা লিখতে পারিস, জি ড্যাশ ভি স্কোয়ার বাই বল বসাইস এন ইকুয়ালস টু 0। এইটা মেন পয়েন্ট, বারবার বলছে এইখানে, যে ঘূর্ণনের জন্য অভিকেন্দ্র বলটা যোগান দিচ্ছে মহাকর্ষ বল পৃথিবী, আর ওই উপগ্রহের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল ঘূর্ণনের জন্য অভিকেন্দ্র বল যোগান দেয়, এটা হচ্ছে মেইন বক্তব্য। আর্ধেক ইকুয়েশন শুধুমাত্র এইটা করলেই শেষ হয়ে যায়, এই কাজটা, টি স্কোয়ার বাই আর কিউবের প্রমাণ কর, টি আর টু দি পাওয়ার এন এর প্রমাণ কর, যা করবি কর, ওইটা করলে শেষ হয়ে যায় অর্ধেক কোশ্চেন, তাই না? তো এইটুকু প্রমাণ যে কেন ওয়েটলেস ফিল করে, বুঝতে পারছিস? জিও স্টেশনারি স্যাটেলাইট লিখতে পারে না অর্ধেক ছেলেগুলি, পেরেছিস? তুই লিখেছিস, ওরা হ্যাঁ, তুই তো কিছুই পারিস নি, তোর কথা বাদ দিয়ে দিলাম। একটা অ্যান্সার ঠিক করে লিখতে না, একটা অ্যান্সার লিখতে পারিনি, বলছি পরীক্ষা নেবো, করতে পরীক্ষা নেবো, পড়ে আসিস, একটা লিখতে পারিনি, 3 পেজ খাতাটা দেখ, ওখানে দিলাম তো তোকে বোধহয় আগের দিনই, কোনো মানে হয় ওরকম করে? পরীক্ষা দিতে আসছিস, পড়ে আসছিস না, কি মানে হলো? তো পরীক্ষা দেওয়া মানে কি বল, পরীক্ষা দেওয়া তোর পড়ার মানে কি? হ্যাঁ, কোনগুলো? অঙ্কগুলো করিয়ে দিচ্ছি তারা, তাহলে এইটা হচ্ছে ব্যাপার। পারিস নি কেন পারিস নি, বুঝতে পারবি কত সহজ জিনিস পারিস নি, নিজেই বুঝতে পারবি। দেখ তুই জ্বালাস কেন, তুই সরে যেত, এদিকে সরে, তুই ওকে এক ঘরে করে দে, এদিকে ওকে জ্বালাবি না, হ্যাঁ ওকে কোনোভাবে জ্বালাবি না। আবার জ্বালাচ্ছিস কেন, জ্বালাবি না, কোনো রকম জ্বালানো যেন না দেখি আমি তোকে, খালি জ্বালানো এসব কি। বেশ, মুক্তিবেগের রাশিমালা নির্ণয় করো। মুক্তিবেগের রাশিমালাটা আমি এনার্জি দিয়ে করতে পারি। মুক্তিবেগের রাশিমালা আমরা যেটা প্রমাণটা করিয়েছিলাম ওটা ইন্টিগ্রেশন ছিল, ইন্টিগ্রেশন না করে এনার্জি দিয়ে করা যায়। মুছে দিচ্ছে এটা, হ্যাঁ করা হয়নি। অভিজ্ঞান এসকেপ ভেলোসিটি লিখবি তো, এসকেপ ভেলোসিটি এখানে লিখে নিবি, ওখানে যেটা করেছিলাম ইন্টিগ্রেশন দিয়ে করেছিলাম, ইন্টিগ্রেশনটা প্রবলেম হতে পারে। এখানে দেখ তো এসকেপ ভেলোসিটি,
এসকেপ ভেলোসিটি মানে কি, এমন একটা ভেলোসিটিতে ছুটবো কোনো একটা অবজেক্টকে যেটা পৃথিবীর মধ্যে আর ফিরে আসবে না, সোজা বেরিয়ে পালাবে। কোথায় পালাবে আমিও জানি না, ঠিক আছে। ধরে নিই এটা পৃথিবী পৃষ্ঠে একটা বস্তু আছে, ঠিক আছে। একে এমন ছুড়ে দেবো পৃথিবীর ইনফ্লুয়েন্সের বাইরে, কোথায় যাবে তা ঠিক না, একদম ইনফিনিটি ডিস্টেন্সে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে আচ্ছা মহাকর্ষ শক্তির যে ভ্যালু সেটা কি হয় -gmm/r, মনে আছে সবার? মহাকর্ষ শক্তির ভ্যালু GM m1 m2/r, এটা হয় স্থিতিশক্তি, পোটেনশিয়াল গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি। আর কাইনেটিক এনার্জি হাফ m v স্কয়ার, সেটা তুমি বলতাম। এইটা রাশিটা মনে আছে কি না নেই? মনে আছে, বেশ। এটা পৃথিবীর ভর হচ্ছে m, আর যে বস্তুটা ছুটছিস তার ভর হচ্ছে m ধরে নে। তাহলে পৃথিবী পৃষ্ঠের মোট শক্তি কত? ধরে নে এর ব্যাসার্ধ হচ্ছে r, পৃথিবীর ব্যাসার্ধ হচ্ছে r। তাহলে পৃথিবী পৃষ্ঠে বস্তুটির মোট শক্তি ধরে নে v বেগে ছোড়া হবে বস্তুটিকে, v বেগে ছোড়া হবে, ঠিক আছে। এখানে অভিজ্ঞান তোরা লিখবি ইংলিশ মিডিয়াম, যারা ইংলিশ মিডিয়াম লিখবি যে এখানে দ্য বডি উইল বি থ্রোন অ্যাট এ ভেলোসিটি v, ঠিক আছে, টু এসকেপ দ্য ইনফ্লুয়েন্স অফ আর্থ গ্র্যাভিটেশনাল ফিল্ড, টু এসকেপ দ্য ইনফ্লুয়েন্স অফ আর্থ গ্র্যাভিটেশনাল ফিল্ড। তাহলে the body thrown with a velocity v to escape the আর্থ গ্র্যাভিটেশনাল ফিল্ড হয়েছে। তাহলে পৃথিবী পৃষ্ঠে তাহলে শক্তির সংরক্ষণ থেকে আমি লিখবো, শক্তির সংরক্ষণ থেকে কি লিখবো? পৃথিবী পৃষ্ঠে মোট শক্তি, তুই লিখবি ফ্রম দ্য কনজারভেশন অফ এনার্জি, পৃথিবী পৃষ্ঠে মোট শক্তি ইকুয়ালস টু কি বলবো, মানে পৃথিবী পৃষ্ঠের ইনফ্লুয়েন্সের বাইরে চলে গেলে তাহলে পৃথিবীর ইনফ্লুয়েন্স বাংলা কি রে? ইনফ্লুয়েন্সের বাংলা কি? পৃথিবীর অভিকর্ষ প্রভাবের বাইরে। ওকে, তাহলে শক্তি সংরক্ষণ থেকে এনার্জি অ্যাট আর্থ সারফেস ইকুয়ালস টু এনার্জি আউটসাইড আর্থ গ্র্যাভিটেশন ইনফ্লুয়েন্স। ওকে, তাহলে পৃথিবী পৃষ্ঠে মোট শক্তি কি রে? -gm, আর্থের মাস m আর ওটা m, তাহলে gmm/r, আর v ভেগে শুনেছিস, তাহলে গতিশক্তি কত? ½ m v স্কয়ার। আর যেহেতু পৃথিবীর ইনফ্লুয়েন্সের বাইরে চলে গেছে, ও শক্তি কত হয়ে গেছে? 0। তাহলে এইটা নিয়ে আসার পর আমি যদি এইটাকে জাস্ট ওই দিকে লিখি, তাহলে v দেখতেই পাচ্ছিস v ইকুয়ালস হয়ে যাবে 2gm/r, √2gm/r, গল্প শেষ। এটা হচ্ছে মুক্তিবেগের মান ইকুয়ালস টু পোটেনশিয়াল এনার্জি স্থিতিশক্তি, এনার্জি অ্যাট আর্থ সারফেস ইকুয়ালস টু এনার্জি আউটসাইড আর্থ ইনফ্লুয়েন্স। হ্যাঁ কি হয়েছে? কি বলছে? পি বলছে, পি। এটা হয়েছে v ইকুয়ালস টু √2gm/r, শুধু এইটুকু লিখে দিলেই হবে এসকে ভেলোসিটি, আর কিছু লেখার দরকার নেই। শুধু এইটুকু লিখে দিলেই হবে, v ইকুয়ালস টু √2gm/r। এখানে আরেকটা লিখতে হবে, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। হয়েছে? এটা হচ্ছে বক্তব্য, বুঝতে পেরেছিস? v ইকুয়ালস টু √2gm/r। বুঝতে পেরেছিস? এটুকু গল্প লিখলেই হবে, এর বাইরে লেখার দরকার নেই।